কি বলবো, একটা ঐতিহাসিক ঘটনা যে গুম খুনের সঙ্গে যুক্ত, সরাসরি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত এমন ৩৪ জনকে উম আ বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যদিও এই ৩৪ জনের মধ্যে একটি অংশ আ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বদন্যতায় পালিয়ে গেছেন দেশ ছেড়ে। এর আগেও তাদের বিরুদ্ধে কিছু ওয়ারেন্ট ইস্যু হয়েছিল ৬ জন ৭ জনের বিরুদ্ধে। প্রত্যেকেই মানে সেনা তত্ত্বাবধানে পালিয়ে গেছেন বলা চলে আরকি। তো এই যে নতুন করে যেই আরো অভিযুক্ত হলেন ২২-২৩ জন, আ এদের ব্যাপারে সেনাবাহিনীর ভেতরের প্রতিক্রিয়া কি? জেনারেল ওয়াকারের সামনে এখন প্রশ্ন, তিনি কি আইন রক্ষা করবেন না অপরাধীদের রক্ষা করবেন? বিগত সময়ে তার যে কথাবার্তা, তাতে আমরা তাকে অপরাধীদের প্রতি এক ধরনের সহানুভূতি দেখেছি, অপরাধীদের প্রতি এক ধরনের মহব্বত আমরা দেখেছি। তো সেই জায়গাটা থেকে আজকে আমাদের আলোচনা। আমাদের আলোচনায় যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত আ প্রিয় মানুষ, আমার চ্যানেলের নিয়মিত অতিথি মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন ক্যাপ্টেন শাহনাজ জাহান। তিনিও আমার অনুষ্ঠান থেকেই আসলে তার সেনা জীবনের অনেক কষ্টের অভিজ্ঞতা দিয়ে শুরু করেছিলেন। শাহনাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনাদের দুজনের কাছেই প্রশ্ন আসলে। ধরেন, এই যে একটা অভূতপূর্ব অ্যা ঘটনা ঘটলো বাংলাদেশে, আমরা কিন্তু অনেকে আশাই করি নাই যে এরা অভিযুক্ত হবেন, এদের বিরুদ্ধে চার্জশিট হবে। এরা আ মানে কি বলবো? যে বিচারের মুখোমুখি অন্তত প্রাথমিক ধাপে তারা এসে পৌঁছাবেন। তো এই ঘটনাটায় মানে অনেকের বক্তব্য বা সবকিছু মিলিয়ে আমি যদি বলি যে, আপনাদের অনুভূতি কি? এবং এই ঘটনা সেনাবাহিনীর ভাবমূর্তি বা মনোবলে কি প্রভাব ফেলবে? মানে এখন ভাবমূর্তির কথাও বলা হচ্ছে, মনোবলের কথাও বলা হচ্ছে। তো আপনাদের ২ জন সাবেক সেনা কর্মকর্তা, আপনারা কি মনে করেন যে সেনাবাহিনীর ভাবমূর্তি, মনোবলে কি প্রভাব রাখবে? বা আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন কি? সুমন ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আমার হচ্ছে একটা মিক্সড ফিলিং। আমি যদি বলি, ধরেন আ যদি পজিটিভ ২ টা জিনিস বলি খুশি হবার, সেটা হচ্ছে ১৪০০ প্রাণ গেল। ১৪ টা মাস চলে গেল ৩৬ জুলাইয়ের পরে। তো এইখানে আমরা অন্তত একটা জায়গায় আসছি যেখানে আমরা এই গুম খুনের বিচারগুলা, জুলাই হত্যাকাণ্ড, সেগুলোর বিচারগুলা শুরু করতেছি আমরা। সো এবং আমরা শহীদদের কাছে, ছাত্র জনতা যারা রাস্তায় নেমে এসে আমাদেরকে এই বিপ্লবটা ঘটায় দিছে, তাদের ত্যাগের কাছে আমরা যে ঋণী আছি, সেটা আমরা একটু, একটু হয়তো শোধ করার চেষ্টা করব। আরেকটা পজিটিভ জিনিস হচ্ছে, ধরেন আ সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী, ইভেন পুলিশ বলেন, তাদের কিন্তু এখন একটা কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ শুরু হইল। তারা যদি ওই পজিটিভলি জিনিসটা দেখে যে হ্যাঁ, খারাপ কাজ হইছে, বাট আমরা এখন সেগুলোকে ঠিক করব। সো এই পজিটিভ জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি। বাট কিছু শঙ্কা থেকে যায়। ১ম জিনিস বলি, আ আমার বা আপনার কি মনে হচ্ছে যে বা আমাদের সরকার, আইসিটি, তারা যথেষ্ট পরিমাণ দৃঢ়তা এবং দ্রুততার সাথে এই বিচার কাজগুলো সম্পন্ন করতে পারবে বা সেদিকে আগাচ্ছে? এখন ধরেন যদি তারা সম্পন্ন না করতে পারে, তারা এইখানে একটা চাঙ্গি উঠায় রেখে দিল। সমস্যাটা কি? একটা নির্বাচিত সরকার আসবে। এখন নির্বাচিত সরকার যারাই আসবে না কেন, আমাদের কিন্তু ওই পরিমাণে ভরসা নাই যে তারা এটাকে আপহোল্ড করবে। দুঃখিত। বাট এটাই সত্য যে আমি অন্তত অতটুকু ভরসা রাখতে পারি না। বিকজ আমরা দেখি যে এদেরকে বাঁচানোর জন্য যে চেষ্টাগুলো করা হইতেছিল, তারা যারা চেষ্টা করতেছিল, তারা কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে একটু লাইন ঘাট করার চেষ্টা করতেছিলেন, যে তাদের ইনডেমনিটি প্রোটেকশন, এই সমস্ত ব্যাপারে। এইটা একটা সংখ্যা। আরেকটা সংখ্যা কি? ধরেন এই যে বিচার কাজ, ওয়ারেন্ট ইস্যু করা, সেক্ষেত্রে কি আইসিটি বা সরকার, তারা কি আ অবজেক্টিভলি যাচ্ছেন? নাকি জেনারালাইজ করে বা সাবজেক্টিভলি যাচ্ছেন? আমি এই ক্ষেত্রে আপনার সাথে কোন ভাই কিছু স্লাইড শেয়ার করছি, যদি একটু দেখান। জি, আমি এই প্রসঙ্গে মানে আসতে চাই যে, ধরেন এই যে অপরাধীদের মধ্যে কিন্তু মূল কিছু অপরাধী কিন্তু এখনো তালিকাভুক্ত হয় নাই বা আসে নাই। আমি আপনাকে দেখাই যে, ধরেন জেনারেল মামুন খালেদ, আ মানে মাস্টার মাইন্ড, মানে ক্রিমিনাল মাইন্ড আরকি, সকল কিছুরই ক্রিমিনাল মাইন্ড সে। তার নাম কিন্তু এখনো আসে নাই। তারপরে ধরেন আ উম আ মেজর জেনারেল নাজমুল এসএসএফ এর শেখ হাসিনার সাথে শেষ দিন পর্যন্ত ছিল এবং সেই শেখ হাসিনাকে অভয় দিয়েছিল যে, আমি আছি, আমি সব গুলি করে সরায় ফেলবো। আমার আর কিছু লাগবে না। তো এই নাজমুলের নাম আসে নাই। তারপরে ধরেন আ মাসুদ রাজ্জাক, আ খালেদ আল মামুন, তারপরে আমি যদি আরেকটু বলি, এই যে আমিনুল হক, যে এ তখন আনসারের প্রধান ছিল, আ এনামুল হক শামীমের ভাই, ব্রিগেডিয়ার সাজেদ, ব্রিগেডিয়ার মোয়াজ্জেম, কর্নেল ইমরান ইবনে রউফ। তো এদের নাম কিন্তু এখনো আসে নাই। এরা কিন্তু চিহ্নিত অপরাধী, এরা কিন্তু চিহ্নিত জি, ভাবে জি।
অপরাধে যুক্ত। তো কেন আসলো না বা কি মনে করেন আপনি? কিভাবে জি, দেখছেন? আপনি যদি একটু ১ম স্লাইডটা যেটা আপনি দেখালেন আপনার সেটাতে যদি যান, আম জি, এই যে ধরেন আপনি এই যে ডিজিএফআই এর ৫ জন যেই সাবেক ডিজি যাদের নামে ওয়ারেন্ট বের হইছে, হুম, এদের সাথে একটা পাল্লায় নিয়ে একদিকে রাখলেন এই ৫ জনকে, আরেকদিকে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকে রাখলেন। উনিও ছিলেন কিন্তু ডিজিএফআই এর ডিজি। তাহলে কিন্তু পাপের পাল্লা, পাপের যে ওজন সেটা এক মামুন খালেদের ওইখানেই পাল্লাটা ভারী হবে। তার এহেন খারাপ কাজ নাই। অপরাধ নাই। ডিজিএফআই কে উনিই ১ম দেখেন আমাদের দেশে কিন্তু ডিজিএফআই এর দরকার আছে। এনএসআই এর দরকার আছে। বাট নিয়মের মধ্যে থেকে, নীতির মধ্যে থেকে অপারেট করতে হবে। একটা শক্তিশালী রাষ্ট্রের জন্য সেটার অবশ্যই দরকার আছে। বাট উনার মতো লোকের থেকেই শুরু যে পতিতা হাসিনাকে, ফ্যাসিজমকে টিকায় রাখবার জন্য যেই পরিমাণে গুম, খুন এবং অন্যায় উনি করে গেছেন, সেগুলা বাকি ৫ জনের থেকেও অনেক বেশি মিলাইলে। তো আমি ৫ জনকে নিলাম, তাকে নিলাম না। তাকে কি আমি রাজসাক্ষী বানাচ্ছি বা অন্য কোনো ফেভার করছি? যদি তাকে নিলাম না তাহলে বাকি ৫ জনকে আমি নিলাম কেন? তাদের পাপ মিলাইলেও তো এ সমান হবে না। আমার দাবি হচ্ছে অবশ্যই উনি যদি রাজসাক্ষী হওয়ার পরিকল্পনা করে থাকেন, অবশ্যই তাকে আওতাভুক্ত করতে হবে এই ওয়ারেন্ট, অভিযোগ এবং এই ট্রায়ালে। তেমনিভাবে যদি নেক্সট স্লাইডটা একটু দেখেন, এখানে যেই আমরা কথা বলতেছি এসএসএফ এর তৎকালীন ডিজি মেজর জেনারেল নাজমুল, দেখেন এইখানে আমরা যদি এই ডিবি হারুন, মেজর জেনারেল কবির, শেখ সারোয়ার, মেজর জেনারেল আকবর বা বেনজির এদের পাপগুলার থেকে কিন্তু এর পাপ কম না। আমি আপনাদেরকে একটু মনে করাই দেই, এই যে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান যে বিজিবির হয়ে গুলি করে রামপুরাতে মানুষ মারলো, ছাত্র জনতার উপরে, নিরস্ত্র ছাত্র জনতার উপরে গুলি করলো। সেইখানে এই লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান সে এখন যে জবানবন্দি দিছে এবং যেটা আইসিটির কাছে রেকর্ডের আছে এবং বিভিন্ন কমিশনের কাছে আছে, সেটা থেকে আমরা এখন কি জানতে পারতেছি? এই যেই মেজর জেনারেল নাজমুল, দেন মেজর জেনারেল কবির এবং একই সাথে মানে এমএসপিএম সে, এরা কিন্তু এই লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানকে বলছিল গুলি চালায় মানুষ মেরে সোজা করে দিতে। এরাই আদেশ দিছিল, কিন্তু এরা কিন্তু বিজিবি কেউ না। সে ছিল এসএসএফ এর প্রধান। আর জেনারেল কবির ছিল এমএসপিএম। তারা সরাসরি আদেশ দিয়ে বলছে অন্য কোনো কিছু না, আমাদের কথা শুনে মারো। তো এই জিনিসগুলা কি এই তাদের কাছে রেকর্ডের আছে তো? আইসিটির কাছে আছে, গুম খুন কমিশনের কাছে আছে। তারা কেন তাহলে পদক্ষেপ নিচ্ছে না? এখানে আমার প্রশ্ন যে আমরা কি সাবজেক্টিভলি চলে যাচ্ছি? এবং এদের প্রত্যেকের ব্যাপারে প্রমাণ আছে। কে কোনভাবে কত মানুষ হত্যা করছে। এই যে ইমরান ইবনে রউফের ব্যাপারে আমি জানি আপনি একটা ছোট্ট এপিসোড করবেন। সে কিভাবে ১৪ নির্বাচন পরবর্তী ৭ জনকে একসাথে মেরে ফেলছিল সেই ঘটনার বর্ণনা। সেটাও তো আইসিটির কাছে, গুম খুন কমিশনের কাছে আছে। কোথায় বাধা? মানে উনারা কি সাবজেক্টিভলি ঠিক করছিলেন না ঠিক আছে আমরা এই কয়জন হেভি ওয়েট কে শো করব? মাঠ পর্যায়ে যারা এগুলা করছে, সংস্থার ভিতরে থেকে সংস্থার আদেশ আছে কিনা আছে, তার বাইরে গিয়ে এরা এই হত্যাযজ্ঞ, গুম খুন এবং জুলাইয়ে আমাদের উপর গুলি চালানো, হত্যা করা সেগুলা করছে। সেই জায়গাগুলাতে আইসিটি বা গুম খুন কমিশন সেগুলো তাদেরকে আনবে না কেন? এখানে এই প্রশ্নগুলা আমাদের মধ্যে আসা উচিত না। আমি আশা করব তড়িৎ এখনো সময় আছে এই ব্যাপারে পদক্ষেপ নেবার জন্য। তো এই শঙ্কাটা আমার আছে। এর বাদে আমার মনে হয় শাহনাজ যদি শাহনাজের পার্ট বলে তারপর আমি হয়তো কভার করতে পারবো যে আ এইটার ইমপ্যাক্ট টা কি এবং ভবিষ্যতে আমরা কার কাছ থেকে কি আশা করতে পারি? জি, আমি আসছি সে সম্বন্ধে আপনার কাছে যে ধরেন মামুন খালেদ বা কেউ যদি রাজশাহী হয়তো ভালো। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে দীর্ঘদিন ধরে আমি কাজ করার চেষ্টা করছি এই ইস্যুগুলো নিয়ে গুম খুন, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। এবং আমি কিন্তু বলছিলাম যে সেনাবাহিনী থেকে কেউ একজন রাজসাক্ষী কি হবেন কিনা? কারণ জি, জেনারেল ওয়াকারের যেসব ভূমিকা তাতে একজন রাজসাক্ষী হওয়া দরকার। আমাদের সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষা করার জন্যই আসলে এই অপরাধীদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। তো ক্যাপ্টেন শাহনাজ আপনার অ প্রতিক্রিয়াটা একটু জানি। এই যে বিচার বিচার যে শুরু হলো, আ আপনার অনুভূতি কি? আপনার প্রতিক্রিয়াটা কি? এবং আপনি কি মনে করেন এটা কি সেনাবাহিনীর মনোবলে কোনো প্রভাব ফেলবে? বা কি মনে করেন আপনি? কারণ আপনার সাথে ধরেন জুনিয়র লেভেল বা মিড লেভেল অনেকের সঙ্গে তো যোগাযোগ আছে। আপনার ব্যাচমেটস অনেকে আছেন। সবকিছু মিলিয়ে আপনার কাছ থেকে একটু শুনি। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে we have to keep on pressing মানে on this issue, very issue. কারণ এটা শুধু সেনাবাহিনীর যে ব্যাপার না। গুম খুন তো শুধু সেনাবাহিনীর সদস্যদের করা হয়েছে তা না। শত, শত মানে ২৫০ কেস তো এই গুম কমিশনই মানে আমলে নিয়েছেন। কিন্তু তার বাদেও অনেক সিভিলিয়ানকে এখানে ইনভলভ করা হয়েছে। তাদের পরিবারগুলো পথে বসে গিয়েছে। এখনো তারা বিচারের জন্য এই প্রান্তে ওই প্রান্তে দৌড়াদৌড়ি করছেন। সারা বাংলাদেশের মানুষ এটার দিকে তাকিয়ে। এটা শুধু মানে ক্যান্টনমেন্ট বা শুধু আমার কোর্সমেট বা আমার সমমনা মানুষদের মনোবলের ব্যাপার না। মানে এটা পুরা ফুল নেশন ইস ইনভলভড রাইট নাও।
সবাই সারাদিন এই বিষয়টাই দেখছে, এটা নিয়ে চিন্তা করছে। না আমি আসলে উভয় পক্ষের সাথে যুক্ত। আমি যেমন ছাত্রদের সাথেও কথা বলি, সাধারণ মানুষদের সাথেও মিশি, যেহেতু আমি এখন রিটায়ার্ড, আমি একদম ঠিক ক্যান্টনমেন্টের ভেতরে থাকি না, আবার ক্যান্টনমেন্টের কোর্সমেট বা সিনিয়র জুনিয়র অনেকের সাথে তো কথাবার্তা হয়। তো ওভারঅল আমি যেটা বলবো যে সেনাবাহিনীর মধ্যে অ্যাটলিস্ট মিড লেভেল বা আমাদের সমসাময়িক যারা আছে সেখানে থেকে মনে হয় যে তারা মুখ ফুটে বলতে পারছে না, কিন্তু তারাও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এটা আমার অনেস্ট রিয়াকশন মনে হয়েছে। কিন্তু তারা যে এখানে স্বস্তি পেয়েছে বা এটা যে তারা সরাসরি সামনে গিয়ে কাউকে বলতে পারবে সেরকম একটা অবস্থানে তারা নেই। কারণটা কি, মানে প্রথম দিক থেকেই তারা যে প্রথম দিক থেকেই তারা বিশ্বাস করে আসছিল যে না এদেরকে আমার ওন করতে হবে, তারা আমাদের ব্রাদার। কিন্তু যখন গুম খুনের প্রমাণ তারা দেখতে পাচ্ছে, গুম খুন কমিশন কিভাবে কাজ করে, তারা তো প্রমাণ সহকারে কাজ করেছে। এখানে সার্ভিং অফিসারেরও ইয়ে আছে, তাই না, তাদেরও এভিডেন্স তারাও দিয়েছে, রিটায়ার্ডও দিয়েছে, এবং এগুলোর বাইরে তো একটা আন্তর্জাতিক ইয়ে তো কিভাবে কাজ করে, তখন তারা দেখতে পাচ্ছে না যে সত্যি সত্যি এই ব্যাপারগুলোতে প্রমাণ আছে এবং এত নির্মম ভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে। এগুলো যখন জাতির সামনে তাদের সামনে আসছে, তারা নিজেরাও রিয়েলাইজ করছে যে এই লোকগুলিকে তাদের ডিজোন করতে হবে। এবং এটা নিয়ে আমি গতকালকে একটা অ্যানালজি দিলাম যে প্রথম দিক থেকেই দেখেন আপনার জুলাইয়ের পর থেকেই ঠিক পার্টিকুলারলি এই গ্যাংটাকে, মানে মনে হয় যেন একটা মাফিয়া গ্যাং এর মতো, সরি বাট ব্যাপারটা কিন্তু ওরকমই দেখা যাচ্ছে যে সিনিয়র এসেলেন একটা গ্রুপ যারা আওয়ামী লীগের সময় ইলেক্টেড ছিলেন, তারাই যেন সবকিছু চালাচ্ছিলেন। আপনি এখনো আমি যেটা লাস্ট খবর পেলাম, আমাদের সমসাময়িক কয়েকজন বলেছেন যে এখনো কিন্তু প্রমোশন বোর্ডে এই আওয়ামী লীগের যে ব্যক্তিরা, মানে যারা সিলেক্টেড ছিলেন, ওনারাই কিন্তু এখনো সিলেকশন প্রসেস দিচ্ছেন এবং ওনাদের সিদ্ধান্ত দিচ্ছেন। এটা আমাদেরকে সরাসরি কিছু অফিসার বলেছেন। তাহলে এটা কেন হবে? তারপরে আমাদের আগের যে জেনারেল, এই কথাটা মোস্তাফিজ স্যার বলছেন, আমাদের আগের কিছু বিতর্কিত জেনারেল তাদের ছেলেরা এখনো ইয়েতে সার্ভ করছে, সেনাবাহিনীতে সার্ভ করছে সেটা ঠিক আছে, কিন্তু তাদের যে ইন্টেনশন বা তারা কি রাইট ট্র্যাকে কাজ করছে কিনা, তারা কি ক্লিয়ার অফ কিনা, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা ঠিক শিওর না। এগুলো নিয়ে একটা গুঞ্জন কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের সমসাময়িক অফিসারদের মধ্যে আছে। তো ওভারঅল ওদের ব্যাপারটা হচ্ছে যে এখন এরকম যে হ্যাঁ আমরা ডিজন অবশ্যই করি তাদেরকে, তবে ওই যে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হবে, আমাদের অসম্মান হবে কিনা, এই জায়গাটার ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি একটা অ্যানালজি টেনেছিলাম গতকালকে, সেটাকে বলি। ধরেন একটা গ্রামের মধ্যে একটা লোক চুরি করেছে পাশের গ্রামে। তো পাশের গ্রামে চুরি করে যখন আসলো, তখন আমার গ্রামের মোড়ল বলছে যে এই লোকটা যে চুরি করেছে এটা তোমরা কাউকে বলবে না, কারণ কি এটাতে আমাদের গ্রামের দুর্নাম। হ্যাঁ, মানে সেনাবাহিনীর অবস্থাটা কিন্তু এটাই হচ্ছে, গ্রামের দুর্নাম। মানে প্রথম দিকে তারা ব্যাপারে সেনাবাহিনী আমার অহংকার, সেনাবাহিনী আমার ব্রাদার, মানে যে চুরি করেছে তাকে সেভ করা আমার দায়িত্ব। প্রথম দিকে ব্যাপারটা এরকম ছিল। এবারে আরো কিছু ভালো অফিসার মানে মানে ধরেন ভালো কিছু লোক, ওই গ্রামের সেই লোক ওই লোকটাকে বাধা দিতে চেষ্টা করেছে, তাদেরকে বলেছে যে না তুমি চুরি করো না। ওই লোকটাকে আবার তারা গ্রাম ছাড়া করলো, মোড়ল বললো না না না, এই আমাদের বন্ধু না, ওকে গ্রাম ছাড়া করো। আবার এই কালপিটদেরকে রক্ষা করার জন্য উনি ফান্ড কালেকশন করতে চায় যে যত এদেরকে বাঁচানোর জন্য যত বড় লয়ার দরকার আমি দিব। তা আপনার কাছে জিনিসটা শুনে কি মনে হচ্ছে, ইজ ইট এ রাইট পিকচার? কারণ ওই লোকের চুরি সম্পর্কে তো সারা দুনিয়াই জানে। আপনি যদি ওই লোকটাকে ধরিয়ে দেন বাকি গ্রামবাসীরা, তাহলে আপনারা কলঙ্ক মুক্ত হবেন। কিন্তু আপনারা যদি ওটা চেপে যান, তাহলে সারা বিশ্ব জানবে যে এই গ্রামের সবাই চোর, এইটাই জানবে। তবে এই যে সিম্পল ম্যাথ অ্যানালজিটা, এটা আমি কাউকে বুঝাতে পারি না যে আরেকজনের চুরির দায় আমি কেন ঘাড়ে নেবো? ভাই তুমি কয় টাকা বেতন পাও, তুমি কিভাবে দেশের সেবা করো? তুমি তো চুরি করো না, ম্যাক্সিমামই তো করো না। যারা করে হাজার কোটি টাকা কামিয়ে ওনারা ওনাদের বাড়ি গাড়ি ঠিক করে ফেলছেন, ওনাদেরকে বাঁচাতে গিয়ে তোমরা কেন চোর হচ্ছ? সারা দেশের মানুষ তো তোমাদেরকে চোর বলছে, এবং এটা আমার গায়েও লাগছে। ইউ ডিজোন দোজ থিপস। তারা তোমাদের কেউ না, তারা ইউনিফর্মে কেউ হতে পারে না। যারা মহিলাদেরকে তুলে এনে অ্যাবিউজড করে, যারা 15 দিন একটা লোককে ঝুলিয়ে পিটাতে পারে, হাড্ডি ভেঙে ফেলতে পারে, অমানবিক ভাবে দিনের পর দিন এই ছোট ছোট খোপেদেরকে রাখতে পারে, এরা কি মানুষ? এরা মানুষ মানে ইউনিফর্ম পরা তো দূরের কথা, মানুষ কিনা আমার সন্দেহ আছে। তাদেরকে কি কারণে আপনি ওন করবেন, তাদেরকে কি কারণে লয়ার দিয়ে আপনারা বাঁচানোর কথা বলবেন, তাদের জন্য আপনি ফান্ড কালেকশন করবেন, এটা তো আমার মাথায় আসছে না। তো একইভাবে আমি যেভাবে চিন্তা করি, আমি মনে করি আমার সমসাময়িক অফিসাররা এভাবেই চিন্তা করে। হয়তো তারা অনেক সময় বলতে পারে, হয়তো বা তারা অনেক সময় বলতে পারে না, বাট ওভারঅল এটা একটা শান্তির সুবাতাস বইছে বলে আমি মনে করি। এটা ভালো দিকে যাচ্ছে, কারেক্ট দিকে গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে। এখন সবার একটাই চিন্তা, আসলেই কি গভর্নমেন্ট তাদেরকে ধরে দেখাতে পারবে কিনা। রাইট। তবে ধরেন শাহনাজ আপনি যদি বলছিলেন, ধরেন আমাদের সেনাবাহিনীর সৈনিকদের মধ্যে আমি যদি বলি 99.99% কিন্তু একেবারে সৎ। তারা যতটুকু আয় করেন সেটা দিয়েই তারা জীবনযাপন করেন। সেনা কর্মকর্তাদের মধ্যে মোর দেন 80% তারা এখনো ধরেন রেশনের উপরে চলেন। এরকম অসংখ্য অফিসার রেশনের বাইরে তারা চলেন না। তাদের যে ইনকাম সেই ইনকামের উপর তারা চলেন। তারা মানে জেনে শুনেই তারা এই পথে এসেছেন যে আমি হালাল ইনকাম করব, হালাল ভাবে চলবো। আমি আমার দেশকে সেবা করব। ধরেন 10-15% শত কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, তাদের দুবাইতে ইনভেস্টমেন্ট, তাদের অমুক জায়গায় ইনভেস্টমেন্ট, তাদের
তাদের দায় আপনি যেটি বলছিলেন যে এই ১০ থেকে ১৫% বা আরো কম হবে ধরেন 5 to 10%, 5 এর 5% কম হবে। আমার হিসেবে 3% হতে পারে। 3 ধরেন বহু অফিসারের কিন্তু নিজস্ব গাড়িও নাই এখনো। তারা যে একটা গাড়ি কিনবেন এই সেটাও তারা জান না। অনেকে জান না যে আমি এটার জন্য ইন্টারেস্ট দিব না। অনেকে মনে করেন যে আমি এটা পোষাইতে পারব না। তো এরকম স্যাক্রিফাইসিং মেন্টালিটির অফিসার সৈনিক যে বাহিনীতে সেই বাহিনী কেন 5% করাপ্টেড ক্রিমিনালের জন্য মানে ওয়ার্লড ওয়াইড মানে ঘৃণিত হবে? সাধারণ মানুষ কেন পুরো বাহিনী ধরে গালাগাল করবে এই 5% এর জন্য? সেটা হচ্ছে প্রশ্ন। তো শাহনাজ ইতিমধ্যে বলেছেন সুমন ভাই যে জেনারেল ওয়াকার যে গতকাল বোধহয় ফরমেশন আ কি ফরমেশন কি এটা? সুমন ভাই? আমি একটু এটা এটা ছিল ফরমেশন কমান্ডারদের প্রমোশন বৈঠক ছিল। মানে অ্যাকচুয়ালি ফরমেশন কমান্ডার্স এর যে কনফারেন্স সেটা আগামী রবিবার হওয়ার কথা ছিল। যেহেতু সেটাকে পোস্টপোন করে দেওয়া হয়েছে এই উদ্ভূত পরিস্থিতিতে, তো প্রমোশন কনফারেন্সের যেটা সেকেন্ড ফেজ সেটা শেষে ওনারা কথা বলছিলেন। জি, ইনফ্যাক্ট উনারা বলছিলেন যে যেমন শাহনাজ বলছিলেন যে ওয়াকার সাহেব আইনজীবী নিয়োগ করবেন, হ্যান-ত্যান ইত্যাদি, ইত্যাদি। জেনারেল মাহবুব তো বোধহয় খুব ইমোশনাল যাকে কদমবস্তি মাহবুব বলে, ওই মাহবুবই তো। তিনি ওয়াকার সাহেবকে বলছেন যে আপনি আমার মা-বাপ। আপনি আমরা সিভিল কোর্টে বিচারে যাব না। আপনি আমাদেরকে রক্ষা করেন। ওয়াকার সাহেব ইমোশনাল হয়ে গেছিলেন। তো এই যে মানে সার্বিক পরিস্থিতিতে আপনার কি মনে হয় যে ওয়াকার সাহেব অবস্ট্রাকশন অফ জাস্টিস যেটা, বিচার প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি করতে পারেন? বা ইতিমধ্যে আপনি জানেন যে আমরা যেই ডিজিএফআই যেই প্রধানদের ছবি দেখিয়েছি, তার মধ্যে অধিকাংশ কিন্তু পালায়ে গেছে কিন্তু। আমি যদি ফার্স্ট লাইক দেখাই, এই যে এই ডিজিএফআই এর এরা কিন্তু সবাই পালায়ে গেছে। মামুন খালিদই একমাত্র দেশে আছেন। তো আপনার কি মনে হয় যে বিচার প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি করবেন জেনারেল ওয়াকার? বা কি মনে করেন এখন কি করণীয়? ওয়াকার সাহেবের সামনে কি পথ? আপনি যে প্রশ্নটা করছেন সেটা ইনফ্যাক্ট দেশবাসীর সবার। তো আমার আলহামদুলিল্লাহ এই জিনিসটাতে একটু লেটেস্টটা জানার যেহেতু সুযোগ হয়েছে এবং অ্যাসেস করার সুযোগ হয়েছে আমি শেয়ার করি। দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট। আপনার কাছ থেকে এই ধরনের প্রশ্ন আশা করা যায়। তো এখন যেটা হচ্ছে হ্যাঁ, ওই সেকেন্ড ফেজ প্রমোশন বোর্ডের পরে সেখানে ৫৬ জন অফিসার তারা ছিলেন এবং সেখানে জেনারেল ওয়াকার কথা বলছেন, যেটা এখন মোটামুটি সবাই জানে যে সেখানে একটা ইমোশনাল পরিস্থিতি তৈরি হয়। যেখানে এই যে মেজর জেনারেল আমিনুল হক আনসারের যার ছবি আপনি দেখাইলেন, দেন 9 ডিভের জিওসি, দেন মেজর জেনারেল মাহবুবুর রশিদ, তাদেরকে কিন্তু কোনো ওয়ারেন্টের আন্ডারে আনা হয় নাই, অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয় নাই, কোনো অভিযোগ আছে কিনা আমি জানি না, আইসিডি বলতে পারবে। তারাই সেখানে এই কান্নাকাটির মতো এবং একটা দাবি, একটা পুশ করা, একটা জেনারেল ওয়াকারকে সরকারের বিরুদ্ধে একটা লগার হেড পজিশনে মুখোমুখি অবস্থানে দাঁড় করায় দেওয়ার তাদের একটা চেষ্টা ছিল। এখন হতে পারে আর্মি সেই শক্তি আছে, তাদের সেনা ডিজিএফআই আছে, সুস্থ মাথার লোকের দেখে সেখানে চিন্তাটা অবশ্যই আলাদা হবে। তো সেখানে তাদের দাবি ছিল যে না, আমরা এখানে তাদেরকে পাঠাবো না বা এই ধরনের কিছু। বাট গুড পার্ট কি, শুভবুদ্ধি সেটা প্রিভেইল করছিল। মেজরিটি মানে ধরেন আপনার ৫৬ জনের মধ্যে ৫০ জনই কিন্তু সেই শোরগোল, চিল্লাচিল্লি, ইমোশন, নাটকবাজি সেটাতে তারা কান দেয় নাই। তারা বরঞ্চ সেখানেই বুঝাইছে যে আমরা দেরি করে ফেলছি এই সিদ্ধান্ত, বা এই ক্ষেত্রে সরকারকে কোঅপারেট করা অনেক আগে থেকে উচিত ছিল। সেটা আমাদের ভুল হয়েছে, এখন ফার্দার আমরা ভুল করতে পারবো না। আমাদের সরকারের সাথে কোঅপারেট করা উচিত। দিস ইজ ভেরি পজিটিভ এবং আমি ধন্যবাদ জানাই তাদেরকে যারা এই ধরনের কথা বলছেন, এবং অবশ্যই আমি তিরস্কার জানাই সেই সমস্ত জেনারেলদেরকে যারা এই ধরনের একটা হঠকারী পজিশনের জন্য জেনারেল ওয়াকারকে পুশ করতেছিলেন। জেনারেল ওয়াকার উনি একটা পর্যায়ে এসে কোন একজন জেনারেল বলে যে তাহলে আমরা এই যেই জেনারেল যাদের নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাদের বিচার হবে, সেক্ষেত্রে তাদের যত টাকা খরচ হোক তাদের জন্য আমরা আইনজীবী দরকার করব, ফান্ড খরচ করব। তখন যে পজিশনটা আসছে, যারা শুভবুদ্ধি ছিল তারা তাদের যে ছিল, এবং আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করি, সেখান থেকে উত্তরটা আসছে আমরা কোন ফান্ড ব্যবহার করব? এটা তো জনগণের টাকার ফান্ড। আমরা এই আমাদের তো কোনো ফান্ড নাই যে তাদেরকে আমরা যে হেল্প করব সেটা কাদের টাকা দিয়ে করব? জনগণের টাকা দিয়ে যারা কালপ্রিট হিসেবে আছে এবং সরকারের মুখোমুখি অবস্থানে যাব। তার সাথে আমি শুধু একটা কথা আমার দিক থেকে অ্যাড করি। সেটা হচ্ছে দেখেন, যখন বিভিন্ন অফিসার, জনগণ সবাই গুম খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, আমরা যারা নির্যাতিত, শাহনাজ চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এমন অনেক অফিসার আছে যারা চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে আমি দুঃশাসনের বিরুদ্ধে। তখন তো তাদের পাশে আপনারা টাকা পয়সা, লয়ার নিয়ে দাঁড়ান নাই। তখন তো আমি যখন গুম ছিলাম আমার কথা তো শুনেন নাই। আমার জন্য তো কোনো কিছু আপনারা লয়ার বা কোনো কিছু দেন নাই। আমার যে মামলাগুলা সেগুলা সরাই দেওয়ার জন্য তো কোনো ব্যবস্থা করেন নাই। আরে কাদের জন্য আপনারা কথা বলতেছেন? সেই ৬ জেনারেল বলতেছেন যারা কালপ্রিট, যারা সত্যিকারের খারাপ কাজ করছে। নিরপরাধদের পাশে দাঁড়ান নাই। এখন অপরাধীদের জন্য আপনারা লয়ার আর আর্মির ফান্ড মানে কি? জনগণের টাকা থেকে আসা ফান্ড। রাইট। আপনার আমার সবার।
সেটা ব্যবহার। তো এই জায়গায় যখন এই কথাটা আসলো, তখন ইনফ্যাক্ট দেখা গেল যে যারা এই উস্কানোর চেষ্টা করতেছিল তারা পিছু হটে যায়। এখন পর্যন্ত যেই সিচুয়েশন টুকু আমি জানি, আলহামদুলিল্লাহ, এই যে আপনি ধরেন কোনো ভাই আপনি তো গত ২ মাস ধরে এইটার উপরে লেগেছিলেন, তাই না? বিভিন্ন প্রোগ্রাম করছেন, বিভিন্ন কথা বলছেন। তো এই যে প্রচেষ্টা, দেশের লোকের যে চাওয়া, সেই জায়গায় সম্ভবত আর্মি আর মুখোমুখি অবস্থানে আসবে না। আরেকটাই চাওয়া থাকবে, এই যে বঞ্চিত অফিসার বা যারা বঞ্চিত আছেন, তাদের ব্যাপারটাও কিন্তু দেখা উচিত। হুম, যদি আপনাদের সত্যিই ফান্ডের ব্যবস্থা থাকে, দরকার থাকে, যদি তাদের পাশে দাঁড়ানো থাকে, যে কমিটি হচ্ছে সেই কমিটি দিয়ে তাদের পাশে দাঁড়ান। আর্মির কলঙ্ক মুছে আর্মিকে আবার একটা প্রফেশনাল আর্মির জায়গায় আনার সুযোগ তো এখন তৈরি হলো ইনফ্যাক্ট। আমরা যদি পজিটিভলি দেখি, যেই গৌরবের আর্মি সেই জায়গায় আমরা যদি ফেরত যাইতে চাই, জেনারেল ওয়াকার যেই জায়গায় যেই ভুল পথে চলতেছিলেন, যেটা আমরা বারবার বলছি, সেখান থেকে উনি যদি এখনো মনে করেন যে হ্যাঁ, ওকে লেট মি ক্যাচ দিস ট্রেন, এর পরের ট্রেন যেটা আসবে সেটা কিন্তু উল্টা দিক থেকে আসবে, সেটা ভয়ঙ্কর হবে। সো ইউ ক্যাচ দ্য ট্রেন, আমাদের সাথে আসেন, দ্যাটস মাই পয়েন্ট। আর না ওইটাই এবং ধরেন যে আমি যতটুকু খোঁজখবর রাখি মেজর সুমন, যে ওয়াকার সাহেব কিন্তু কিছু ব্যক্তির দ্বারা বৃত্তবন্দী হয়ে আছেন। উনি নিজে আসলে কতটুকু নিজের মানে চিন্তা থেকে বা নিজের ভাবনা থেকে বা নিজের বিবেককে কাজে লাগিয়ে কাজ করছেন, তার চেয়ে তিনি আসলে ইনফ্লুয়েন্সড হচ্ছেন, প্রভাবিত হচ্ছেন। এবং এইসব ক্রিমিনাল যারা, যেমন মামুন খালেদ সহ এই গ্রুপটা কিন্তু খুব ফ্রি অ্যাক্সেস পান ওয়াকারের কাছে। এখানে এবং শুধু মনে ভাই আমি একটা কথা বলি বিফোর আই ফরগেট, ধরেন এই যে জেনারেল মামুন খালেদ এবং যে সমস্ত জেনারেলদের ছবি আমরা দেখালাম, আপনি দেখালেন যে যাদের নামে ওয়ারেন্টি সহ নাই, বিপদটা কোথায়? তারা ফুসলাইতেছে, ১ নাম্বার জিনিস। ২ নাম্বার হচ্ছে তারা কিন্তু ফ্রি অ্যাক্সেস। হাসিনার দেয়া চারণভূমিতে তারা ঘাস খাইতেছে আরাম মনের আনন্দে। তাদের প্রত্যেকের স্বাভাবিক রিটায়ারমেন্ট হইছে। হুম, তারা তার মানে তারা কিন্তু যেকোনো জায়গায় যেতে পারে, সবকিছু আছে। এখন তারা যদি তাদের ফ্যামিলি নিয়ে পালায় যায় কোথাও, কর্নেল শহীদ লন্ডন থেকে উনি গতকালকে একটা পোস্ট দিচ্ছিলেন ফেসবুকে। দিস ইজ ডেঞ্জারাস। এই মেজর জেনারেল আমিনুল হক সে কিন্তু তার ফ্যামিলিকে পাঠায় দিছে। যেকোনো মুহূর্তে সেও চলে যেতে পারে, বাকিরা চলে যেতে পারে বিচার এড়ানোর জন্য। তো সেই জায়গাগুলোতে অবশ্যই আমাদেরকে হাত দিতে হবে ইমিডিয়েটলি। জি, ক্যাপ্টেন শাহনাজ, আমি আসছি আপনার কাছে। তবে যে বিষয়টা ধরেন, যেখানেই পালিয়ে যাক, মানবতা বিরোধী অপরাধ বা গুম-খুনের সঙ্গে যারা যুক্ত, পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যারা তাদেরকে কোন ধরনের আশ্রয় রাখবে। এটা একটা হচ্ছে তো রাষ্ট্র আছে ভাই, কোনটা? হিন্দুস্তান, ভারত। না, তাদেরকে গরুর দুধ খাওয়াবে সারাদিন। হিন্দুস্থানও বিপদে পড়ে যাবে। কারণ হিন্দুস্থানেও আমরা পরিবর্তনের আভাস দেখছি। তো আমি আমার একটি অনুষ্ঠানে এই প্রসঙ্গটা এনেছিলাম। আমি আবার একটু আ দেখাতে চাই যে মানে গুম-খুনের সঙ্গে যুক্তদের ব্যাপারে আন্তর্জাতিক যেই